গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই এই পরিস্থিতিতে আমরা অনলাইন ক্লাস করছি এবং আমার তোমাদের সঙ্গে, অর্থাৎ আজকে আমি যেটা করব, ক্লাস 7-এর ব্যাকরণে একটা ক্লাস নেব তোমাদের। তো সুমন স্যার অলরেডি তোমাদের টেক্সটে একটা ক্লাস নিয়েছেন, তো সেই সময় আমি প্রথম আজকে তোমাদের ব্যাকরণে ক্লাস নেব। তো সেই ব্যাকরণের যে ক্লাসটা নেব আজকে আমি, সেটা হচ্ছে তোমার ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, তো ব্যঞ্জন সন্ধি যে ক্লাসটা আমি আজকে নেব, সেটা নেওয়ার আগে আমি তোমাদের একটু সন্ধি সম্পর্কে একটু জাস্ট ধারণা দিয়ে দেবো, কারণ তোমরা সন্ধির যে বিষয়টা সেটা আগে পড়ে এসছো। তো এখন একটু বিষয়টা না বলে দিলে ব্যঞ্জন সন্ধি সরাসরি গেলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। তো সেই হিসাবে আমি সন্ধি জিনিসটা একটু তোমাদের প্রথমে বলে দিচ্ছি। দেখো, সন্ধি বলতে তোমরা যেটা জানো যে সন্ধি মূলত যেটা হয় উচ্চারণগত। উচ্চারণগত বলতে কি বুঝি আমরা, যে আমরা সাধারণত কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে দ্রুত উচ্চারণের ফলে কখনো দুটো শব্দের মধ্যে আমরা মিশ্রণ করে ফেলি। তো এই মিশ্রণ করে ফেলাটাই হচ্ছে এখানে, বা মিশিয়ে দেওয়াটাই হচ্ছে সন্ধি। সন্ধি যদি এক কথায় বলা হয় সন্ধি শব্দের অর্থ কি, তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। অর্থাৎ এখানে দুটো ধ্বনির মধ্যে মিলন, দুটো বর্ণের মধ্যে মিলন বললেও জিনিসটা ভুল হয় না, কারণ আমরা জানি ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে বর্ণ। ঠিক আছে, তো তাহলে সন্ধি বলতে আমরা কি বুঝলাম? মিলন। এবং এই মিলনটা কখন হয়? যখন আমরা দ্রুত উচ্চারণ করি এবং এই দ্রুত উচ্চারণের কারণে দুটো শব্দের মধ্যে মিলন হয়। কিভাবে মিলনটা হয়? একটা শব্দের তোমার হচ্ছে পূর্বে, প্রথম যে শব্দটা তোমরা পাচ্ছ সেই শব্দের শেষের যে ধ্বনি, আর দ্বিতীয় যে শব্দটা পাচ্ছ তার প্রথমের ধ্বনি, এই দুটোর মিলনে সন্ধি হয়। ঠিক আছে, তো বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে প্রথমে বলি। দেখো, উদাহরণটা দিলে জিনিসটা বুঝতে পারবে সহজে। দেখো, আমি একটা উদাহরণ লিখছি। যে ধরো বিদ্যালয় শব্দটাকে আমি লিখি। বিদ্যালয়, এই শব্দটাকে লিখলাম। তো এটাকে যদি আমি গোটা শব্দটাকে যদি আমি দুটো শব্দে ভেঙে দিই, তাহলে কি দাঁড়ায় জিনিসটা? দেখো, প্রথম শব্দটা দাঁড়াবে বিদ্যা, প্লাস দ্বিতীয় শব্দটা দাঁড়াবে কি? আলয়। ঠিক আছে, তো দুটো শব্দেরই আলাদা আলাদা করে অর্থ আছে। বিদ্যালয় শব্দটার যেমন একটা আলাদা অর্থ আছে, তেমন বিদ্যা আর আলয় এই দুটো শব্দেরও আলাদা আলাদা অর্থ আছে। বিদ্যা শব্দটার অর্থ জানো, আলয় শব্দটার অর্থ হচ্ছে বাড়ি বা ঘর। ঠিক আছে, তাহলে আমি সন্ধি বলতে কি বললাম? সন্ধি বলতে বললাম মিলন। কার সঙ্গে কার মিলন? প্রথম যে শব্দটা পেলাম সেই শব্দটার শেষে যে ধ্বনিটা আসছে তার সাথে দ্বিতীয় যে শব্দটা পাচ্ছি তার প্রথমে যে ধ্বনিটা আসবে, তাদের মধ্যে মিলন হবে এবং মিলন হয়ে নতুন শব্দে সন্ধিবদ্ধ পদটা বসবে। ঠিক আছে, কিভাবে হয়েছে দেখো, প্রথম শব্দটা হচ্ছে বিদ্যা। তাহলে বিদ্যার শেষে কি উচ্চারণ আসছে? এখানে শেষে যেটা আসছে, যে ধ্বনিটা আসছে আ। বিদ্যার শেষে কি হলো? আ। প্লাস আলয়ের শুরুতে কি আসছে? আ। সমান এই দুটো মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে আ। যে কারণে দেখো, বিদ্যালয় শব্দটার মধ্যে এখানে চলে এসেছে দয় জফলা আকার, আকার ইকুয়াল কি? এখানে আকার হচ্ছে আ। ঠিক আছে, তাহলে আ প্লাস আ এই দুয়ে মিলে তৈরি হয় আ। আটা কি? স্বরধ্বনি। তৈরি হয়েছে কি? আবার একটা নতুন আ, এটাও স্বরধ্বনি। তাহলে দুটো স্বরধ্বনির মিলনে তৈরি হয়েছে একটা স্বরধ্বনি। এটা কিন্তু সন্ধির যে নিয়ম অনুযায়ী হয় সেটাকে বলা হয় স্বরসন্ধি, যেটা তোমরা আগে ক্লাসে 4 ক্লাসে বা 5 ক্লাসে যে কোনো সময় তোমরা এই জিনিসগুলো একটু জেনে এসছো। আজ কিন্তু আমি স্বরসন্ধি নিয়ে আলোচনা করব না, আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা বিষয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, তো ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও কতগুলো নিয়ম আছে। তো সেই নিয়মগুলো কি, কিভাবে ব্যঞ্জন সন্ধি হচ্ছে, কোন নিয়ম অনুযায়ী কোনটা পরিবর্তন করা যাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আমি এবার আলোচনার মধ্যে আসবো। ঠিক আছে, তো দেখো,
ব্যঞ্জন সন্ধি যাওয়ার আগে ব্যঞ্জন সন্ধির আমি প্রথমে সংজ্ঞা বলবো না, আমি প্রথমে উদাহরণগুলো বলবো, উদাহরণগুলো থেকে আস্তে আস্তে বিষয়গুলোকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমে উদাহরণ বলবো, সেগুলোকে ভেঙে ভেঙে কিভাবে সেই সংজ্ঞাটা তৈরি হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথমে ব্যঞ্জন সন্ধির যে শ্রেণী বিভাগ ভাগ, সেই ভাগটা নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করব। দেখো, ব্যঞ্জন সন্ধিকে আমরা ব্যঞ্জন সন্ধি তিনটে ভাগ আছে। ব্যঞ্জন সন্ধিকে যদি ভাগ করি আমরা তিনটে ভাগ পাবো। এক নম্বরে যেটা পাবো, প্রথমে তোমার হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর, ঠিক আছে। দু নম্বরে যেটা পাবো স্বর প্লাস ব্যঞ্জন। তিন নম্বরে যেটা পাবো ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, ঠিক আছে। তাহলে ব্যঞ্জন সন্ধিকে যদি আমি শ্রেণী বিভাগ করি, ব্যঞ্জন সন্ধিকে যদি ভাগ করে দিই, তাহলে তিনটে জায়গা পেলাম। ব্যঞ্জনের সঙ্গে স্বরের মিল হবে, স্বরের সঙ্গে ব্যঞ্জনের মিল হবে, ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের মিল হবে। তাহলে সংজ্ঞা যদি আমি এটাকে যদি এই জায়গা থেকে যদি আমি ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা তৈরি করতে যাই, কি বলবো? বলবো এইভাবে যে যখন উচ্চারণের সময়, উচ্চারণের ফলে কি হয়, যখন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি বা স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন হয়, তখন তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। ক্লিয়ার? তাহলে দেখো, আমি এই ভাগটা মনে রাখলে আমি সংজ্ঞাটাকে মনে রাখতে পারছি। এইবারে এই যে তিনটে ভাগ আমি বললাম, এই তিনটে ভাগের মধ্যে কিভাবে সন্ধিগুলো হচ্ছে তাকে সূত্র অনুযায়ী বলা আছে। তোমাদের বইতে দেখবে, বইটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই, আমি বলছি যেগুলো সেগুলো বইটা খুললে দেখতে পাবে, সেই জায়গাগুলো বলা আছে। তো ব্যঞ্জন সন্ধির প্রথমেই যেটা দেওয়া আছে দেখবে ব্যঞ্জন প্লাস স্বর। তো সেই ব্যঞ্জন প্লাস স্বরের মধ্যে প্রথম যেটা আছে সেটা সূত্র নাম্বার 1, সূত্র 1 করে লেখা আছে, দেখবে সূত্র 1 লেখা আছে ব্যঞ্জন প্লাস স্বরের মধ্যে, ঠিক আছে। তো সূত্র 1-তে কি বলা আছে সেটা আমি একটু বলি। তো আমি বললাম প্রথমে আমি সংজ্ঞায় যাব না, আমি প্রথমে উদাহরণটা বলবো, উদাহরণটা বলার পর তোমাদেরকে আমি সংজ্ঞাটা বুঝিয়ে দেবো। দেখো, আমি এই যে ব্যঞ্জন প্লাস স্বর বললাম, এটা সূত্র 1-তে যে উদাহরণটা আছে, আমি একটা উদাহরণ বলছি। দেখো, দিক প্লাস অন্ত সমান, এটাকে যদি আমি সন্ধিবদ্ধ করি তৈরি হয় দিগন্ত, ঠিক আছে। দিক একটা শব্দ, অন্ত একটা শব্দ, দিগন্ত একটা নতুন শব্দ তৈরি হয়েছে। তাহলে এটা পূর্বের শব্দ বা পূর্বপদ, এটা পরের শব্দ পরপদ, এবং নতুন একটা শব্দ তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে পরিবর্তনটা তোমরা যদি দেখো, কি দেখতে পাবে, নতুন শব্দটার মধ্যে একটা নতুন বর্ণ সংযোজিত হয়ে যোগ হয়ে গেছে। নতুন বর্ণটা কি? নতুন বর্ণটা হচ্ছে গ। এবার তোমরা নিজেরাই বলতে পারবে যে প্রথম যে শব্দটা, প্রথম শব্দটা শেষ বর্ণটা কি আছে? প্রথম শব্দটা শেষ বর্ণটা আছে দেখো ক, প্লাস দ্বিতীয় শব্দটার প্রথম বর্ণটা কি আছে? প্রথম বর্ণটা হচ্ছে অ, ঠিক আছে। দুইয়ে মিলে নতুন যে বর্ণটা এসছে, বর্ণটা কি বর্ণ এসছে? গ, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এবার সংজ্ঞায় নিয়ে চলে যাই বা সূত্রে নিয়ে চলে যাই, তাহলে কি হবে? তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম যে প্রথম যে শব্দ, সেই শব্দের অন্তে যদি মানে ব্যঞ্জন বর্ণটা বর্গের প্রথম বর্ণ বা ধ্বনি হয়, ধ্বনি বা বর্ণ হয়, এবং দ্বিতীয় তোমার শব্দের প্রথম বর্ণটা বা প্রথম ধ্বনিটা যদি স্বরধ্বনি হয়, দুইয়ে মিলে তোমার হচ্ছে যে নতুন শব্দটা তৈরি করলো, সেক্ষেত্রে যে বর্ণটা আসবে, নতুন বর্ণটা আসবে সেই বর্গেরই তৃতীয় বর্ণ। বোঝা গেল না? ক্লিয়ার হলো না? ঠিক আছে, বেশ। দেখো, বর্গ বলতে কি বুঝি আমরা? বর্গ বলতে যেটা আমরা জানি যে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের 5টা বর্গ পাই, তাই তো? আচ্ছা, এটা সবাইকার মোটামুটি লেখা হয়ে গেছে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এখানে তো আমি জিনিসটা বলছি। দেখো,
যে এটা তোমরা ক্লাস 4 বা ক্লাস 5 আমি তোমাদের আলাদা করে ছকে, যারা যারা ক্লাস 7-এ এখন উঠেছো এবছর নতুন, তারা ক্লাস 6-এ আমার ক্লাস করেছো বা 5-এ যারা ক্লাস করেছো তারা জানো যে আমি যখন ব্যঞ্জন বর্ণের বর্গের যে ভাগগুলো দেখিয়েছিলাম সেই ভাগগুলোকে আমি তোমরা একটা ছকের মধ্যে দিয়ে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আমি আরেকবার জিনিসটা একটু বলে দিচ্ছি। দেখো 5টা বর্গ আমরা পাই। বর্গ মানে কি হয়, ব্যঞ্জন বর্ণের যে প্রথম বর্ণটা সেই অনুযায়ী সেই বর্গটার নাম হয়। যেমন প্রথমে আছে ক বর্গ, ঠিক আছে, নেক্সট হচ্ছে চ বর্গ, তারপর হচ্ছে ট বর্গ, তারপর হচ্ছে ত বর্গ, তারপর হচ্ছে প বর্গ। এই 5টা বর্গ, ঠিক আছে। তো এইগুলো এই বর্গটার প্রথম বর্ণ। তো এই বর্গগুলো যদি তৃতীয় বর্ণ করি, তৃতীয় বর্ণগুলো কি দাঁড়াবে, ক পর খ বাদ দিয়ে গ, ঠিক আছে। চয়ের পরে তোমার হচ্ছে ছ বাদ দিয়ে কি হবে, বর্গীয় জ। ট ঠ বাদ দিয়ে ড, ত থ বাদ দিয়ে দ, প ফ বাদ দিয়ে কি হবে, ব। তাহলে এগুলো তৃতীয় বর্ণ, ঠিক আছে। প্রথম বর্ণে এটা প্রথম বর্ণ, বর্গের প্রথম বর্ণ, এটা তৃতীয় বর্ণ। এখানে সন্ধিতের ক্ষেত্রে কি বললাম, যে প্রথম যে শব্দটার প্রথম বর্ণটা থাকলে প্রথম বর্ণটার পরিবর্তে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। দেখো ক বর্গে এখানে ক আছে মানে এই বর্গের প্রথম বর্ণ ক, ঠিক আছে। তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়া দরকার, গ হওয়া দরকার। তাহলে গ হয়েছে, এখানে যখন সন্ধি হয়ে গেছে তখন এটা গ হয়ে গেছে। তাহলে এবার সংজ্ঞাটা তোমরা সবাই দেখো বইয়েতে, সূত্র 1 নম্বরে যে সংজ্ঞাটা আছে আমি একটু পড়ছি। স্বরধ্বনি ব্রাকেটে লেখা আছে স্বরবর্ণ, পরে থাকলে, তাহলে পরে আছে, ঠিক আছে। পূর্বপদের অন্তঃস্থিত বর্গের, পূর্বপদ মানে এটা, অন্তঃস্থিত, অন্তঃস্থিত মানে শেষ, মানে এটা, ঠিক আছে। বর্গের প্রথম ধ্বনি, প্রথম ধ্বনি মানে কোনটা, এখানে ক, ঠিক আছে। প্রথম ধ্বনি বা বর্গস্থানে সেই বর্গের তৃতীয় ধ্বনি বা বর্ণ হয়, তাহলে এই জায়গাটায় কি হয়, সেই বর্গের তৃতীয় ধ্বনি হয়, গ হয়, ঠিক আছে। এই জন্য কয়ের জায়গায় গ হয়ে গেছে। অর্থাৎ দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সূত্রটার মধ্যে, সবাই বইটা খুলে দেখবে, ব্যাকরণ বইটাতে ব্যঞ্জন প্লাস স্বরের যে সূত্রটা দেওয়া রয়েছে, ঠিক আছে। সেই ব্যঞ্জন প্লাস স্বরের সূত্রটার মধ্যে কি আছে, প্রথম সূত্রটার মধ্যে লেখা আছে এই জিনিসটা আমি যেটা বলছি। অর্থাৎ ক চ ট ত প, এই ক চ ট ত প এই স্থানে কি হয়, গ বর্গীয় জ, ড দ ব হয়, ঠিক আছে। তাহলে প্রথম সূত্রটা বোঝা গেল যে বর্গের প্রথম বর্ণটার পরিবর্তে তৃতীয় বর্ণটা হবে। আরেকটা উদাহরণ আমি বলে দিচ্ছি, দেখো এই উদাহরণটা দিলেও তোমরা বুঝতে পারবে। দেখো জগৎ প্লাস ঈশ্বর সমান কি হবে, জগদীশ। এবার নিজেরাই বলতে পারবে তোমরা, দেখো এখানে প্রথম শব্দটার শেষে কি আসছে, ত, এর শুরু মানে দ্বিতীয় যে শব্দটা, দ্বিতীয় যে পদটা, সেই পদের শুরুতে কি আছে, দীর্ঘ হয়ে আছে, স্বরবর্ণ আছে। তাহলে আর আমার দেখার দরকার নেই, ত আছে, দ্বিতীয় পদটা স্বরবর্ণ আছে, তাহলে কি হবে, এটা ত বর্গে, তুমি এখানে ছকে দেখে নাও যে ত বর্গ, ত বর্গে কি হবে, তৃতীয় বর্ণ কোনটা, দ, ঠিক আছে। তাহলে ত এর পরিবর্তে দ হওয়া উচিত, সূত্র কি বলছে, দ হবে, তাহলে দই হয়েছে এখানে, ঠিক আছে। এখানে দেখো জগদীশতে সরি দ হয়েছে এখানে, ঠিক আছে, দ হয়ে গেছে, ক্লিয়ার, প্রথম সূত্র হয়ে গেল। এবার দেখো আমি চলে যাচ্ছি, তোমাদের বইতে দেওয়া আছে, দেখো দ্বিতীয় যে সূত্রটা, দ্বিতীয় মানে কি বলেছিলাম, সূত্রটাতে স্বর প্লাস ব্যঞ্জন, এই স্বর প্লাস ব্যঞ্জনকে আবার দ্বিতীয় সূত্রের মধ্যে রাখা হয়েছে। তো দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে, দেখো দ্বিতীয় সূত্রে যেটা বলা হচ্ছে, এটা ক্লিয়ার হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। আমি দ্বিতীয় সূত্রটা যাচ্ছি তোমাদের, দেখো সূত্র 2, সূত্র 2 কোন বিষয়টা নিয়ে, সূত্র 2 এর যেটা বিষয় সেটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন, স্বর প্লাস ব্যঞ্জন। তার মানে প্রথম পদে কি থাকবে, শেষে স্বরধ্বনি থাকবে, দ্বিতীয় পদের শুরুতে ব্যঞ্জন ধ্বনি থাকবে। দেখো উদাহরণ থেকে আমি যাব, উদাহরণ থেকে সংজ্ঞায় যাব, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, যে দেখো তরু প্লাস ছায়া লিখলাম আমি এখানে, তরু প্লাস
ছায়া সমান এটাকে যদি আমি সন্ধি করি দাঁড়ায় কি তরুর ছায়া। তরুর ছায়া হলো। এবারে বিষয়টাই মানে আমি এটাকে ভাঙি, সূত্রতে ভেঙে দিই। দেখো প্রথম কি বলেছে, প্রথমে স্বর তরু, শেষ কি আসছে হর্ষ আসছে, প্লাস ছায়া ব্যঞ্জনে কি আছে, প্রথম ব্যঞ্জনটা কি আছে ছ আছে। ঠিক আছে, তোমরা নিজেরাই বলতে পারবে। এবার এই দুটো মিলে গিয়ে কি যুক্ত মানে কি তৈরি হয়ে গেছে, ছয় হয়ে গেছে। এবার নিজেরাই সংজ্ঞা তৈরি করো, নিজেরাই দেখো সংজ্ঞা তৈরি করতে পারবে, এখানে আমাকে আর কিছু বলতে হবে না। তাহলে কি বলতে পারি, যে বলতে পারি আমরা কি পূর্বে স্বরধ্বনি থাকলে এবং পরে যদি ছ থাকে তাহলে সেই কি বলবো, সেই ছয়ের স্থানে ছয় হয়। তাহলে পূর্বে যদি স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি হর্ষ আছে, পরে যদি ছ থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে বলা হচ্ছে যে ছয়ের স্থানে কি হবে, ছয় হবে। দেখো এখানে তরুর ছায়া ছয়ের জায়গায় কি হয়ে গেছে, ছয় হয়ে গেছে। ঠিক আছে, যুক্ত ব্যঞ্জন ছয়টা এসছে। তাহলে পূর্বে স্বরধ্বনি থাকবে, পরে ছ থাকবে, সেই জায়গায় ছয় হবে। আরেকটা উদাহরণ দিয়ে দিই, দেখো পরি প্লাস তোমার হচ্ছে ছন্ন, তাহলে এটাকে যুক্ত করে দাও, পরিচ্ছন্ন হয়েছে। রয় হস্যই, শেষে কি আছে হস্যই, প্লাস ছ, দুই মিলে কি হয়ে গেছে ছয়। ক্লিয়ার? তাহলে প্রথম পদে যদি স্বরবর্ণ থাকে, পরে যদি ছ থাকে, দুই মিলে ছয় হয়। একদম সহজ সূত্র, সূত্র নম্বর 2, স্বর প্লাস ব্যঞ্জন। ঠিক আছে, তো দেখো আমি ব্যঞ্জন সন্ধির দুটো সূত্র নিয়ে আমি প্রথম ক্লাসটায় তোমাদের আলোচনা করলাম। প্রথমটা কি ছিল, ব্যঞ্জন প্লাস স্বর, দ্বিতীয়টা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন। এবারে নেক্সট যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে আমি ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এই দুটো ব্যঞ্জনের মিলে কিভাবে ব্যঞ্জন সন্ধি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে কাজগুলো আমি বোর্ডে করালাম সেই কাজগুলো ভালো করে মন দিয়ে দেখো এবং বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণগুলো ভালো করে করো। আশা করি সবাই বুঝতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো।